দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় ১০০ দিনের অন্তর্বর্তী সরকার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, সিপিবি। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, নির্বাচন ব্যবস্থা ও দুর্নীতি প্রতিরোধ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম শুরু করেছে। তবে ব্রাসেল ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি মনে করে এসব পরিকল্পনার বাস্তবায়ন সহজ হবে না। তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আলোচনার শুরুতে আমি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ভাই, আইসিজির সেই প্রতিবেদন নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। তো তাদের যে প্রতিবেদন যে তথ্য উঠে এসেছে সেটা আমি কিছুটা বললাম। এই বিষয়ে আপনার মন্তব্য আমি একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দেখেন, এই অর্গানাইজেশনটা খুবই ক্রেডিবল অর্গানাইজেশন। কোনো দেশে বিপ্লব সংগঠিত হলে বা বড় ধরনের পরিবর্তন ঘটলে তারা একটা ইভ্যালুয়েশন রিপোর্ট কিন্তু দিয়ে থাকে। তা আমাদের বাংলাদেশের এই পরিবর্তনের পরে তারা জরিপ টরিপ করে একটা ইভ্যালুয়েশন রিপোর্ট দিয়েছে। এটার ভিতরে অনেক আতঙ্কের ব্যাপার আছে, ভালো দিকও আছে। ভালো দিকটা হচ্ছে তারা যেটা বলার চেষ্টা করেছে যে যদি এই যে আন্দোলনরত যারা আন্দোলনে যুক্ত ছিল তাদের ভিতরে ঐক্য থাকতে হবে। ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে দেশে দুর্ভোগ আছে। হ্যাঁ, ধরেন সিরিয়া বলেন, সুদান বলেন, এই দেশগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। সুদান তো 5 ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আমাদেরও ধরেন আমাদের কিন্তু সংকটটা আরো বেশি এই কারণে বলো, ফেসিবাদের পতন ঘটেছে, তারা উকিঝুঁকি দিচ্ছে, তাদের সাথে প্রতিবেশী দেশ, বড় দেশ আমাদের যুক্ত আছে এবং তারাই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তো সেখানে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে 2 ধরনের পরিবর্তন ঘটতে পারে। একটা হচ্ছে এই সরকার তো ফেল করতে পারে, আর হচ্ছে আর্মি টেক ওভার করতে পারে, পরিষ্কার তাদের যেটা বলছে আর কি। এবং এটা যদি টেক ওভার করে যেভাবে যাবে, আপনার ধরেন এই যে মায়ানমার আর্মি টেক ওভার করে শেষ প্রথম মায়ানমার জানতো চালাইতে এখন দেশটা টুকরো টুকরো করে ফেলছে। তো এখন যদি আর্মি আসে, এখন যে গ্লোবালাইজেশনের যুগে আমাদের আর্মি জাতিসংঘেও কাজ করে, এখানে বহির্বিশ্বের প্রেশার থাকবে, প্রতিবেশী দেশের প্রেশার থাকবে, চীন পরাশক্তিগুলোরও প্রেশার থাকবে। সুতরাং আর্মিও কিন্তু স্বাধীনভাবে দেশ চালাতে পারবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এই দেশে ধরেন আমরা কতটুকু বিপদে থাকবো তার সাথে যে প্রিন্স বাহিনীর নেতারা আছে না, এদের অবস্থা কাহিল। তো সুতরাং যারা আন্দোলন করেছে তারা যেমন ঐক্যবদ্ধ থাকা দরকার, তেমনি অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এদের সাথে সম্পর্ক রক্ষা করে দেশটাকে পুনর্গঠন করা। কারণ দেশের ধরেন প্রশাসন নাই, পুলিশ নাই, অর্থনীতি বিধ্বস্ত, টাকা পাচার হয়ে গেছে, বাজার ব্যবস্থা নাই, সব জায়গায় তো সংকট। এখন এই সময়ে যে পরিবর্তনটা হওয়া উচিত ছিল 5 তারিখের পরে, যে গোড়ায় ভুল হয়ে গেছে আমার হিসাব। ধরেন অন্তর্বর্তীকালীন সরকার তারা সংবিধানকে আফল করার জন্য ওত নিল। এইটা এখন আসে সংবিধানের কদ্দূর রাখে না। আপনি দেখেন সংস্কার গোড়ায় ভুলটা কোন জায়গায়, ওই আপনার ওত নিলে, অর্থাৎ সংবিধানকে আফল করার জন্যই তো করেই তো ওত নিয়েছে। তারা তো এই সংবিধান সমুন্নত রাখতে চেয়েছে। এখন এই সংবিধানের সংস্কার করার এখতিয়ারটা তাহলে পাইলে কোথায়? এই প্রশ্ন তো ওঠে, তাই না? তো এখন ধরেন সংস্কার করলো, এই যে যারা স্টেক হোল্ডার বলবো, বিশেষ করে রাজনৈতিক দলগুলি যদি সবাই সমর্থন করে তাহলে তারাই তো কেউ ক্ষমতায় আসবে ইলেকশন হলে। যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা আসলে এগুলা তারা ভেটেড করবে, পার্লামেন্টে অনুমোদন করলে ঠিক আছে। ধরেন এরকম পরিস্থিতি তৈরি হলো না, তখন যারা সরকারে আছে, আন্দোলনে আছে, যে পরিবর্তন যদি এই ভ্যাকুয়াম তৈরি হয়ে পরিবর্তন হয় তাহলে তো তাদের বিপদে পড়তে হবে না? বিপদে প্রিন্স ভাই আগে বিপদে পড়বে, আমি পরে পড়বো। ধন্যবাদ আজিজ ভাই। আমি
আসবো আপনার কাছে। আপনি কয়েকটা বিষয় এখানে নিয়ে এসেছেন, তার আগে আমি একটু বলি যে প্রিন্স ভাই আইসি যে প্রতিবেদন বলছে বর্তমান পরিস্থিতিতে জনসমর্থন বজায় রাখা ও উচ্চ প্রত্যাশা সামলানো অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পাশাপাশি আজিজ ভাই যে বিষয়গুলো নিয়ে আসছেন যে এখানে দুইটা বিষয়, সরকার পতন এবং আর্মি টেক ওভারের সম্ভাবনা। তো ওভারঅল আমি আইসিজির প্রতিবেদন নিয়ে আপনার সঙ্গে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আজিজ ভাই সহ যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একেবারে বিষয়টা আমি ছোট ছোট করেই কথা বলি। প্রথম কথা, আপনি 100 দিনের কথা বলছেন, আমি ওই রিপোর্টের কথা এবং গ্রামে গঞ্জে আমাদের প্রোগ্রাম চলছে, আমি নিজেও গতকাল ঢাকায় ফিরলাম গ্রাম অঞ্চল এবং উপজেলা অঞ্চল থেকে, সেই জায়গার মানুষের পজিশন এবং চোখের সামনে কি দেখা যায় সেটা দেখলেই আমার মনে হয় জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তা কথাটা আমি এইভাবে শুরু করি। দেখুন, এই যে সরকার যেদিন শপথটা নিল, আমরা 100 দিন নিয়ে যে কথা বলছি, এবং এই সরকার তো নর্মাল সরকার না, এবং বলা যায় ব্যাপক জনগণের সমর্থন নিয়ে গঠিত, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার। তাহলে তো পেছন ফিরে তাকানোর দরকার প্রথমে ছিল না। দরকারটা হচ্ছে সে জনগণের আকাঙ্ক্ষা পূরণের পথে হাঁটবে। তাহলে হাঁটতে গেলে তো তার একটা পরিকল্পনা করবে। তা আমি আজকে যদি জিজ্ঞেস করি 100 দিনে তার কি কোনো পরিকল্পনা আছে, আপনারা সাংবাদিক বা আমরা কি জানি? আমি জানি না, কি উত্তর দেবেন, কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে না। 1 নম্বর শেষ করলাম। 2 নম্বর একটা কথা অন রেকর্ড আবার মনে করাই দিই, একাধিকবার এখন বলছি, কারণ এই কথাগুলো আরো জোরের সাথে বা একটু দেশবাসীকে জানানো দরকার। উনি 8 তারিখে ওত নিলেন, 8ই আগস্ট। আমরা 12 তারিখে আমন্ত্রণে দেখা করতে গেলাম অল্প সময়ের জন্য। যাই হোক, অন্য এজেন্ডা নিয়ে আমি কথা না বলি। তো সেইখানে যখন আমরা বললাম যে আপনি সরকার গঠনের সময় আমাদেরকে জিজ্ঞেস করে না করলেও, গঠন করলেও আমরা সমর্থন করি, আশা করি এমন কোনো কাজ করবেন না যেটা বিতর্কিত হন, জনসমর্থন হারান এবং আমরা আমাদের সমর্থন দিতে কষ্ট হয়। সুতরাং আমরা চাই আপনারা আগায় যান, কারণ আপনাদের ফেলিওর মানে আমাদের ফেলিওর, এবং এই যে হাজার হাজার মানুষ মারা গেল তাদের ফেলিওর। এইটা বলার পরেই সাথে সাথে একজন উপদেষ্টা, আমি নাম বলছেন, এটা ইউনুস সাহেবের সাথে আমি যখন কথা বলছিলাম, একজন উপদেষ্টা কথাটি নিয়ে অন্য কথা বললেন যে আজকে তো এত কথা বলার সময় নেই, প্রিন্স ভাই পরে কথা বলা যাবে। আচ্ছা, আপনারা তো অনেক জানেন, বোঝেন, লেখাপড়া করেন, এরকম বলে বললেন আপনারা আমাদের একটা 7 দিনের কাজ, 15 দিনের কাজ, 3 মাসের কাজের একটা পরিকল্পনা দিতে পারেন। আমি বললাম, এটা কি আপনারা শুনতে চান? চাইলে জিজ্ঞেস করেন, আমরা আমাদের দিক থেকে বলতে পারি আমাদের যা বুদ্ধি জ্ঞান আছে। ওই 12 আগস্টের পরে বললেন, হ্যাঁ আমরা সেপ্টেম্বর 1 তারিখ থেকে সংলাপ শুরু করবো, কথা বলবো। আজ পর্যন্ত এটা নিয়ে আলোচনা হয়নি। এর মাঝে অগস্ট শেষ করি না, এটা করে নাই। আমি কথা বলছি অগস্টের যে 12 তারিখে ডাকলেন 2-1টা ইস্যু নিয়ে, তারা করে নাই। তার মানে আমি বলছি আমাদের না করুক, কিন্তু ওনাদেরই তো কোনো পরিকল্পনা নেই। বরঞ্চ যে সময় কথা বলছি, দেখেন আহত ছাত্ররা তারা বিক্ষোভ করছে, তাদের কি বলে যে তাদের নিশ্চয়তা নাই। গ্রামাঞ্চলে মানুষ অতিষ্ঠ জিনিসপত্রের দাম নিয়ে, এলাকায় চুরি চামারি, এবং এইখানে আপনি কি বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার একটা বড় দায়িত্ব হচ্ছে, কারণ যেহেতু এটা বিপ্লবী সরকার না এবং এটা রেগুলার সরকার না, তো 5 বছর থাকবেন সেটাও না, আবার বিপ্লবী সরকার এই কাজে আসছে, সংবিধান বন্ধ করে দিয়ে একটা কিছু করলাম সেটাও না। তাহলে একটা বড় কাজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে, নির্বাচন দেবে। ন্যূনপক্ষে এই যে 3-4-5টা কাজের কথা বললাম, এই কাজের ব্যাপারে এখনো কোনো দৃশ্যমান জিনিস আমরা এবং দেশবাসী দেখতে পাচ্ছে না। এবং যার প্রেক্ষিতে ওই যে কথা বলছে জনসমর্থন হারালে যে ঘটনা ঘটতে পারে, জনসমর্থন কি এই সময় আপনি যদি হিসাবে বলেন, আমরা তো অনেকে বলে, আমি খোলা মনে বলি, আমি বাইরে যখন যে এই কথাগুলো বলি, বলে যে আপনারা বোধহয় এখনো নরম নরম সুরে সমালোচনা করছেন। তো আমরা বললাম যে ভাই সময় দিতে হবে, তো সময় এখনো দিচ্ছি। এটা না হলে ওরা যেটা বলেছে, পুরনো রেজিম মেন্স সেই স্বৈরাচারী প্রবণতা ফিরে আসতে পারে, অথবা অগণতান্ত্রিক শাসন ভর করতে পারে, যেটা হবে আমাদের জন্য ভয়াবহ। যে পরিকল্পনা নাই যে বিষয়টা বলছেন, তারা তো সংস্কারের উদ্যোগ নিয়েছে। এবং বুধবার দিন আজারবাইজানে আপনার কোপের সম্মেলনে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে, মানে এএফপি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি কি বলেছেন, সংস্কারের গতি ঠিক করে দেবে, নির্বাচন কত দ্রুত হবে, আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে নির্বাচন দিব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। এই যে পরিকল্পনা নেই, তার যে কথা, এটা তো ভেক্টর, অ্যাবসলিউট ভেক্টর। ভেক্টর এই অর্থে আপনি বলেন কি সংস্কার কখন, কি কতদিন, এই কথা দিয়ে বোঝা যায়, এটা জেনারেল কথা। দেখবেন আর এক উপদেষ্টা বললেন কি বলে, আগেও না পরেও না। আবার দেখবেন আমাদের সেনাপ্রধান যখন বললেন যে কি 12 থেকে 18 মাস নাকচ করলেন, একজন উপদেষ্টা অঙ্ক করে বললেন যে এইগুলো করার মধ্যে থাকলে 25-এর মধ্যে করা যাবে, আরেকজন উপদেষ্টা এসে বললেন এই কথা বলার এখতিয়ার ওনার নাই। ধন্যবাদ। কোনটাই কংক্রিট তো বলছেন না। আজিজ ভাই নিশ্চয়ই আপনি কিছু বলবেন এই বিষয়ে, আপনি এবং যে পরিকল্পনার কথা যে আসতেছে, এবং
18 মাসের কথা আমরা শুনতেছি এবং বুধবার দিন আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বললেন নির্বাচন নিয়ে, কথা তো বারবার সামনে আসছে, তারপরও বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা উঠছে। আসলে বিষয়টা হলো অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় তাদের ভিতরে এই ধারণাটা তারা পোষণ করে না। আমার মনে হয় ছল ছাত্রী যেভাবেই হোক না কেন তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। তাহলে এই যে সংলাপ, সংস্কারের উদ্যোগ, আপনারা এটাকে সংলাপ বলেন, আপনারা সাংবাদিক শোনেন, সংলাপে একদিনে 9 পার্টিকে ডাকছে, 30 থেকে 35 মিনিট করে একজন কথা বলছে। চা খাইতে তো কত সময় লাগে? আমি আমার গ্রামের ভাষায় বহুবার বলেছি, আমার কথা আমি কব তো খালি হুনায় লব, এই জন্য ডাকছে। মানে আমার যেটা বলার আমি বলে যাবো আর কি বললেন, তোখালি হুনায় নেব, তোখালি হুনায় লব। তো ডাকছে, লাইন ধরে পার্টি গেছে, একটা চলে গেছে আর একটার সাথে বসছে, এইভাবে তো সংলাপ হয় না। আমার বক্তব্য হলো যেটা, যে অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন তো দিবে, কবে দিবে এই ধারণাটা, আদৌ দিবে কিনা এই ধারণাটা কারো কাছে স্পষ্ট না। এটা তো স্পষ্ট করার দরকার, যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে না। এখন তারা রাজনৈতিক দল বলে একটা রোড ম্যাপ দেন, বলতেছে না, কেউ হয়তো একটু বলতেছে না কিছু সংস্কার করে নি, শুরু থেকে বলা হচ্ছে, তারপর ওই ক্রাইসিসটা যে সৃষ্টি রোডম্যাপ দেওয়া হচ্ছে না। মানে এটা আমার কাছে মনে হয় কি, বিরোধী দল না, রাজনৈতিক দলগুলো বিপদে পড়ছে, মানে এর ধাক্কাও দিতে পারে না, এর সংশোধন করতে গেলেও তো ক্লিয়ার করে না, একটা বিপদে পড়ছে না। কারণ হচ্ছে এই সরকার হলো সবার সরকার, এই সরকার না মিন্স ওই শক্তিটা নাই, না শক্তি আছে, সরকার তো নাই, এই সরকার তো একটা কমিটি, সরকারের কোন প্যারাফাইনাল যে সহযোগিতা প্রশাসন থেকে শুরু করে কোনটা তো সংগঠিত রূপ দিতে পারে নাই। ওই শেখ হাসিনা ফালায় গেছে ভারতে, ওনাকে সেক্রেটারিতে যান, প্রশাসনে যান, সব জায়গায় ওনার প্রতিনিধি আছে, সুতরাং ওইটা তো পরিষ্কার করতে পারে নাই। স্বাধীন দেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হলো, সেখানেও প্রশাসন ভাঙা ছিল, যতই দুর্বল থাকুক ওই লোকগুলো বাংলাদেশের প্রতি অনুগত ছিল। আর এই যে এখন যারা আছে 15 বছরে যে আপনার রিক্রুট হয়েছে এবং প্রশাসনে আছে, বণিক বার্তায় ছাপা হয়েছে না, 95% প্রশাসনের ক্যাডার হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোসর। এখন এই সরকারও সেই আওয়ামী লীগ, বিএনপি, আগে জাতীয় পার্টি, সব জায়গায় পেশাজীবী দেখে না। দেখেন প্রশাসন ক্যাডারের বাইরে 25টা ক্যাডার আছে, এই 25টা ক্যাডারের লোক থেকে নিয়ে একটা 7 দিনের ওরিয়েন্টেশন দিয়ে ডিসি বানানো যায় না? ডিসি হইতে কি ওই নোবেল বিজয়ী ইউনিস হতে হবে নাকি? তো সুতরাং এরা তো, আমার কাছে এই জন্য বলছি যে যদি রাজনীতিবিদদের সাথে ঘনিষ্ঠ মত বিনিময় করে সরকার চালাইতো, তারা জনগণের পালস বোঝে, হাউ টু হ্যান্ডেল ক্রাইসিস তারা বোঝে, কিন্তু এনারা বুঝতেই পারতেছে না কোনটা আগে করা দরকার, কোনটা পরে দরকার, কোন কথা বলা দরকার। ওই যে কি মানে আসলে কি বুঝতে পারতেছে না, আমার স্টেপ দেখে তাই মনে হয় এরা আউলিয়া ফেলাইছে। ধন্যবাদ। আমরা আলোচনায় আবারও ফিরবো। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ তার কথার একদম শেষ কথাটা, যেটা বোঝে না, এই বিষয়টা নিয়ে আমি একটু, প্রিন্স ভাই আপনি নিশ্চয়ই বলবেন যে আসলে কি তারা বুঝতেছেন একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই নির্বাচনের রোডম্যাপ থেকে শুরু করে একটা গাইডলাইন চাচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দল, যারা যতবারই তারা সংলাপ বলেন কিংবা আলোচনা বলেন, যে জায়গাটি তারা বসছে, পাশাপাশি এই সমস্যাটা তো বড় হয়ে দেখা দিচ্ছে এবং ইদানিং যে 2 জন উপদেষ্টাকে নিয়োগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এর বিরোধিতা প্রায় সমাজের সব সেক্টর থেকে করা হচ্ছে। এই দায়টা কেন নিচ্ছে? তারপরও এই যে একটা পরিস্থিতি, আমি 2টা ছোট করে বলি। আজিজ ভাই যা বলেছেন, মানে অনেক পয়েন্ট খুবই যথার্থই বলেছেন। প্রথম কথা হচ্ছে, আপনি কেন, কেউ কি বলতে পারে কে এই সরকার চালাচ্ছে বা কাদের পরামর্শ চলছে? এইটা তো বারবার ঘুরে প্রশ্নটা আসতেছে। আচ্ছা, আমরা জানি না মানে বেশি জানতেও চাই না, এই কারণ এইটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের প্রত্যাশা ছিল প্রধানত রাজনৈতিক দলসমূহ, মানে গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহ, আন্দোলনকারী ছাত্র অবশ্যই বাদ দেওয়ার দরকার নেই, দেশের চিন্তক মানুষজন আছে, তাদের পরামর্শ নিয়ে, সবটা তো পাই পরামর্শ নিতে হবে, নট দ্যাট গাইডলাইন অনুযায়ী তারা করবে।
আমি অন্ততপক্ষে আমি অন্য দলের কথা বলতে পারি না, আমাদের কমিউনিস্ট পার্টি বাম জোটের কথা পরিষ্কার করে বলতে পারি, আমরা দেখছি কোনো সংযোগ সম্পর্ক তাদের নাই, কোনো পরামর্শ তারা করে না। তো এইটা যদি না করে তাহলে তারা যদি চলতে চায়, ওই যে দুইজন উপদেষ্টা বললেন এরপরে যত কাজ করবে, কথাটা বলা আজকে খারাপ লাগে তবুও বলতে হয়, দেখবেন এরকম হোঁচট খাওয়া ছাড়া অন্য জায়গায় যাবে না। আর এই যে ছাত্র ভাইদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, আমরা তো দেখছি যে আমাদের কর্মকাণ্ড সহ নানা জায়গায় যে ধরনের আচরণ করছে, আপনি মানুষের কাছে যে একটু খবর নিয়ে দেখেন তো, প্রথম দিকে যে পরিমাণ প্রত্যাশা তাদের কাছে ছিল এখন সেটা হচ্ছে নাকি বিরক্তির উদ্রেক করছে। তাহলে এই সংকটটা কিন্তু বা যাই হোক চলে যাচ্ছে কিন্তু সরকারের ঘাড়ে। এমনকি ধরেন রাজনৈতিক দল, ওই যে আপনি ওনাকে যে প্রশ্ন করলেন যে রাজনৈতিক দলের ক্ষমতা নেই, এই জন্য ধরেন যার যতটুক ক্ষমতা, এখানে তো অনেক বড় দল আছে, ক্ষমতা নাই এটা তো বলা ঠিক না। কিন্তু ওই যে উনি যে কথাটা বললেন, আমরা যেহেতু এই সরকারকে সমর্থন করেছি, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, আমরা তো সমর্থন প্রত্যাহার করিনি। কারণ আমরা যদি এই সরকারের বিরুদ্ধে কোনো কিছু করি সমর্থন প্রত্যাহার করে করতাম, সেটা আমরা চাই না। আমরা চাই না এই সরকার ফেল করুক, আমরা চাই এই সরকার যেহেতু গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত, এই সরকার ফেল করা মানে এই যে যে হাজার হাজার মানুষের রক্ত আহত সেটা প্রশ্নবোধক হবে। ওর থেকে আরো বলি যে এই যে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে অংশ নিয়েছিল তারা হতাশ হবে। আর আমরা রাজনৈতিক দলগুলো যে প্রত্যাশা জনগণের সামনে দীর্ঘদিন, আমরা তো খালি এই 1 মাস 5 দিন লড়াই করিনি, আমরা তো গত 1 যুগ ধরে লড়াই করছি। তা সেই লড়াই যেটাকে হটাতে চেয়েছিলাম স্বৈর শাসনকে, সেই ব্যবস্থাটাই যদি আমরা উচ্ছেদ না করতে পারি তাহলে জনগণের কাছে তো প্রশ্ন চলে আসবে। সুতরাং আমরা চাই না তারা ফেল করুক, সুতরাং এখনো সময় আছে। আমি এবার ডক্টর ইউনূসের আগের যে কথা বলেছি, আমি যদি এটাকে পজিটিভ ধরতে চাই তাহলে ওনার উচিত আর 1 সেকেন্ড দেরি না করে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে পরিষ্কার বলবে আমি সংস্কারে এই কাজ করছি যতটুকু। কারণ উনি কিন্তু আমাদের সাথে বলেছেন ঐক্যমত্য সব তারা করতে পারবে না, কিন্তু আমি দেখছি না। কিন্তু আমি আপনাকে বলছি যে ধরেন ওই যে যতটুকু আলোচনা হয় ওইখানে যা কথা শুনছি বাস্তবে তা দেখছি না। উনি কিন্তু কংক্রিট ফর্মে কথা হয়েছে, আমরা বললাম এক কথা অনেক কথা বলছি, এটা কোনটা কি করবো, উনি বললো যে না যে যার কথা বলুক, যতটুকু ঐক্যমত্য আছে সেটুকু গ্রহণ করবো, বাকিটা করবো না। তাহলে সেইটা আগে বলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন সংস্কার তো মাস্ট, এটা পুরোপুরি করে ইলেকশনে যাইতে হবে। তাহলে সেটা উনি এত রাজনৈতিক দলগুলো প্রধানত লাগবে, তাদের সাথে কথা বলে দ্রুত করুক না যে এই কাজ করব এর জন্য আমার এই সময় লাগবে। সম্ভব্য তারা আগেও হতে পারে, 2-4 দিন পরে হতে পারে, কোনো সমস্যা থাকে না। কিন্তু এইটা না করে উনি যে উনি মানে আমি পুরো টিমের কথা বলছি, হয়তো বা রহস্য বা যেটা রাখছে সেইটা এমন প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে, আর সরকার নিত্যপণ্য স্বর্ণের সামলাইতে পারছে না, তাতে অনিবার্যভাবে আইনশৃঙ্খলা সহ যেসব সমস্যাগুলো দেখা দিচ্ছে। ধন্যবাদ প্রিন্স ভাই। আজিজ ভাই, প্রিন্স ভাই বক্তব্য শুরু যেটা বলছেন কে চালাচ্ছে সরকার, শুধু এটা প্রিন্স ভাই না, এই কথাটা বিভিন্নভাবে এই কথা উঠতেছে। পাশাপাশি কে দিচ্ছে উপদেষ্টা নিয়োগ, এটা নিয়েও কথা আসছে। এ বিষয়ে আপনার দেখেন, প্রথমে বলি উপদেষ্টা নিয়োগ কেউ জানে না, কেউ জানে না, এবং উপদেষ্টা পরিষদেরও সবাই জানে এটা আমার কাছে মনে হয় না। আর উপদেষ্টা 17 কোটি লোক, আপনার 10 কোটি ভোটার, তার মানে 18 বছর। তো 18 বছর অন্তত ইয়ে আছে, 8 কোটি লোক বাছাই ভিতর থেকে বাছাই করা যায়। এরা কি 3টে লোক ভালো বাছাই পাইল না? ইয়ার আসামি, তারপরে ঘাদানিক, তারপরে আপনার 21শে গ্রেনেড হামলায় জেল খেটে বেরোইছে, এই লোকগুলো বেশি বের করতে হবে কেন? ক্লিন লোক নাই এখনো সমাজে? নাই, আছে তো, সৎ লোকও আছে, ক্লিন লোকও আছে। তারপরেও বক্তব্য হচ্ছে, আমি যেটা বারবার বলি যে শুরু থেকে জাতীয় সরকারের নেচারে যদি একটা সরকার হতো এবং এই সরকারকে যদি বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দিত, তাহলে সব কিছু করা সম্ভব ছিল, তাহলে অফুরন্ত সময়ও দিত। কারণ ধরেন প্রিন্স ভাই সিপিবির প্রতিনিধি থাকতো কথার কথায়, তাহলে উনি তো সিপিবির পক্ষেই কথা বলতো, বিএনপির নিত, এরকম বড় বড় সব দল। এত ধরেন বিএনপির সাথে তো বহুত দল আছে, সিপিবির সাথে আরেক দল আছে, জামাতের সাথে, এইভাবে প্রতিনিধিত্ব রাখতো একটা করে। সমস্যা। তারপর সংস্কার কমিশন, একটা সংস্কার কমিশনে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আছে? রাজনৈতিক দলের সাথে কথা বলেছে? আমি উদাহরণ দেই, একটা বিএনপি বলছে ওয়েস্টমিনস্টার সিস্টেম, জামাত বলছে আনুপাতিক নির্বাচন, এখানে এক হলো না, সমাধান কিভাবে করবেন? কিভাবে করবেন বলেন? এখন তো ভোটের দিক থেকে 2টে বড় দল, সমাধানটা কেমনে হবে? সুতরাং এই কাজ অন্তত এখানে একজন করে যার যার দল থেকে একটা প্রতিনিধি চাওয়া উচিত ছিল। তো এগুলো না হলে তো পলিটিশিয়ানকে বাদ রেখে, পলিটিশিয়ানের সাথে দূরত্ব রেখে
এটা কোনো অবস্থাতে দেশের শান্তি এবং রাজনৈতিক পথে হাঁটা সম্ভব না। ধন্যবাদ। আমি এবার একটু প্রিন্স ভাই আপনার কাছে একটা অন্য বিষয়, সেটা হচ্ছে ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক টিভি গতকাল তাদের এক নিউজে তারা বলেছে যে চট্টগ্রাম দখল করে নেওয়ার জন্য ভারত সরকারের তারা আহ্বান জানাইছে, যা কোনোভাবে আসলে সম্ভব না, কারণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের রাষ্ট্র সেখানে। কিন্তু তারা এই 5 আগস্টের পর থেকে বিভিন্নভাবে তাদের গণমাধ্যমগুলো যে গুজব ছড়াচ্ছে, আমাদের সরকার পক্ষে গতকালকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লিকে এই বিষয়ে বলা হয়েছে যাতে বিশেষ করে ক্ষমতাচ্যুত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে বক্তব্য, সেই বক্তব্য যে আমাদের সম্পর্কে মানে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করতেছে এবং সে কথাবার্তা বন্ধ হওয়া যদি সে বিষয়ে বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ভারতের বিভিন্ন গণমাধ্যমগুলো যেসব প্রপাগান্ডা যা ছড়াচ্ছে, আমাদের পক্ষে আসলে কি বন্ধ করা সম্ভব? এই গতকালকে তাদেরকে বলা হয়েছে। না, প্রথমে আমি যতটুকু বুঝি আমরা হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু একটু কঠোরভাবে আমাদের অবস্থান নেওয়া দরকার। এই কারণে, কারণ আপনি যেটা বললেন এটা আপনার কাছে শুনলাম, কারণ এখন ওইগুলো দেখতেও যাই না, সময়ও নাই আমাদের। কিন্তু প্রথম দিকে আমি দেখেছি কলকাতা কেন্দ্রিক যে টেলিভিশন যে ধরনের প্রচার প্রপাগান্ডা করে, ওটা দেখারও কোনো রুচিতে থাকে না, মানে এই ধরনের ঘটনা। সুতরাং হয়তো বিশেষ উদ্দেশ্য আছে, কিন্তু আমরা নিশ্চয়ই এটা তো যেহেতু আরেকটা দেশের থেকে হচ্ছে, তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সরকারের দিক থেকে বলছে না তা আমি বলবো না, কিন্তু আরও যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া খুবই জরুরি বলে মনে করি। এইটা একটা, আর যদি না হয় আমাদেরকে এটা উপেক্ষা করে আমাদের প্রকৃত তথ্য ঘটনাবলী সেটাকে তুলে ধরতে হবে। সেটা হচ্ছে কথা, আমাদের কোথাও হাইড করার দরকার নেই। আর সবচেয়ে বড় কথা, যে কথাটা এখানে আলোচনা আসছে, ওইখানে কে কী করলো না করলো, আমি তার থেকে জোর দিতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার, তার কর্মকাণ্ড এবং জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা। সেইটা যদি আমাদের দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো তো বটেই, রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যদি জনগণ বলেন তাহলে কিন্তু হয় না, ওইটা একটা ভুল কথা। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো ভুল করলে যদি জনগণ, ওই ভুল তো জনগণই উত্তর দেবে, সেইটা যদি আমরা করতে পারি তাহলে সংকট, ওইটাকে আমি প্রধান সংকট দেখি না। আমি প্রধান সংকট দেখি অন্তর্বর্তীকালীন যে কাজের জন্যে তারা দায়িত্ব পালন করছে, সেই কাজ না করে তারা যদি ঠিক মতো অনেকগুলো কথাই ধরেন বিতর্ক তুলে দেয়, কথার কথা মুক্তিযুদ্ধ নিয়ে হয়তো বিতর্কটা করছে, সংবিধান নিয়ে যেটা বললেন যে স্থগিত রেখে একটা করলে অন্য জিনিস ছিল, ছুড়ে ফেলানো, সে এমন এমন কথা বলছে, তাতে মনে হচ্ছে কাউন্টার পোজ হয়ে যাচ্ছে, যেন মুক্তিযুদ্ধকে অনেক ক্ষেত্রে মনে হয় যেন 24-এর এখানে কাউন্টার পোজ করছে। তো দরকার নেই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তার যে কাজ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার কাজটা যদি করে তাহলে আমি ওইটাকে কোনো ঘটনার মধ্যে মানে কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না। ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে, আজিজ ভাই আপনার কাছে আমি ওই প্রশ্ন নিয়ে যাব, ঢাকা দিল্লিকে যে বার্তা দিল, এতে করে কি শেখ হাসিনার কথা বন্ধ হবে? না, বন্ধ হবে না। ছাত্র সময় স্লোগান দিছি, ভারতীয় সম্প্রসারণ বা ধ্বংস হোক, নিপাত যাক, এটি হলো সম্প্রসারণের মূল লক্ষ্য। আমার বক্তব্য হলো এটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি ভারতে এখন। আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গেছে, তখন পার্লামেন্টারি পার্টির বৈঠক, অপোজিশন সহ বৈঠকে একমত হয়েছে যে তাকে আপনার শেল্টার দিতে হবে এবং তাকে নিরাপদে রাখতে হবে, এবং চেষ্টা করছে তাকে আবার বাংলাদেশে পাঠানো। হ্যাঁ, এখন আমি ওই জায়গায় বলছি যে আজকে যে বলে যে ভারত ইন্ডিয়ার অংশ, হ্যাঁ, ওরকম তো আমরাও বলতে পারি যে আসাম, সিলেট এগুলো আছে। এখন আমরা দেশ ছোট, আমরা হয়তো বলতে চাই না, হিচে যাইতে চাই না। এগুলো হচ্ছে জাস্ট প্রোপাগান্ডা, আমাদেরকে প্রেসারে রাখার জন্য। এই প্রোপাগান্ডা উদ্ধার হতে একমাত্র হলো আমাদের জাতীয় ঐক্য দরকার। এটা একটা ন্যাশনাল ইস্যু। হ্যাঁ, ন্যাশনাল ইস্যুতে আমাদের ঐক্যটা হলো মূল কথা। ঐক্য হলেই এটা প্রতিহত করতে পারবো। ঐক্য বিচ্ছিন্ন, ঐক্য হলেই অন্তর্বর্তীকালীন সরকার যদি এমন স্টেপ নেয় যে রাজনৈতিক দলগুলোর ভিতরে অনৈক্য হলো, তাদের সাথে দলের অনৈক্য হলো, তাহলে জাতি বিভক্ত হবে। ওই সুযোগটাই ভারত দেবে এবং সিরিয়া সুদানের মতো হবে। প্রিন্স ভাই, আরেকটা বিষয় আমি আপনার কাছে নিয়ে, সেটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদের তালিকায় গতকালকে আব্দুল্লাহ তার নামটি যুক্ত হলো, এবং যারা আহত তারা চিকিৎসার সুচিকিৎসার ভিত্তিতে আন্দোলন করছে, তাদের প্রতি যে অবহেলা হচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এখন চিকিৎসার জন্য কালকে থেকে তাদের চিকিৎসা সাবধানের ব্যবস্থা করবে, তারপরও যে অবহেলা, এর দায়টা আসলে কে নিবে? না, এই দায় সরকারকে নিতে হবে, অ্যাবসলিউট নিতে হবে। পরিষ্কার কথা, ধরুন রাজনৈতিক দলগুলো আমরা সহমর্মিতা জানতে পারি, যেতে পারি, ক্ষুদ্র মানে সাধ্য নিয়ে দাঁড়াতে পারি,
কিন্তু এটা দায়িত্ব নিতে হবে। আমি এই জন্য আরেকটা প্রশ্ন আজকে এখানে বলতে চাই, কারণ আমি শুরুতে সম্ভবত তো বলেছি যে দেখেন আজকে 100 দিন আমরা পালন করছি এই আহতদের আহাজারির আপনি শুরুতে মধ্য বলেছেন, দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি আরেকটা তথ্য আপনাকে দিই এখানে, দেশবাসীকেও দিতে চাই। আমরা 5ই অগস্ট যখন দেখা করলাম প্রধান উপদেষ্টার 5 আমন্ত্রণে, আগস্ট না, 12 আগস্ট মনে দেখা করেছে। না আমরা ওটা সরি, ওর 12ই অগস্ট এবছর 5ই গত মাস অক্টোবর, 5ই অক্টোবর যখন দেখা করলাম, আমাদের বাম জোটের লিখিত বক্তব্য ছিল। সেখানে এটা আপনি জেনে রাখেন, লিখিত বক্তব্য আহতদের কথাও ছিল। বা প্রধান উপদেষ্টা শুরুতেই উনি এটা বললেন, হ্যাঁ এই যে আহতদের কথা বললেন, বলে উনি কিন্তু বেশ কয়েক মিনিট ধরে ব্যাখ্যা দিলেন যে আহতদের জন্য কি কি করেছেন। এবং উনি দাবি করলেন ওনার উপদেষ্টা এবং এখানে প্রেস সচিবদের উপস্থিতিতে যে যত কাজ ওনারা করছেন প্রচার মিডিয়াতে তত হচ্ছে না। আমরা বরঞ্চ হেসে বললাম, বলেন কি, একটা সরকারি প্রচার যন্ত্র এত দুর্বল? তাহলে এটা বলেন, কারণ এটা নিয়ে কেন ক্ষোভ থাকবে? তো যেটা 5ই অক্টোবর প্রধান উপদেষ্টা আমাদেরকে বাম জোটের সাথে মিটিংয়ে এটাকে কনফার্ম করলেন, তাহলে 11, 12, 13, 14ই অক্টোবর কেন তাদের আহাজারিতে পুরো আকাশ মানে বাতাস ভারী হয়ে উঠবে? রাতে কেন তাদের অবরোধ হরতালের মতো কাজ করতে হবে? কেন উপদেষ্টা 6 জনকে ছুটে যেতে হবে? তাহলে এই দায় কিন্তু নিতে হবে। আমি আশা করব যে এরপরে এই আলোচনার প্রয়োজন হবে না, আমরা বরঞ্চ দেখব আহতদের পর্যাপ্ত চিকিৎসা যে উদ্যোগ নিয়েছে, এবং হ্যাঁ যে উদ্যোগে শুনলাম 5 কর্মদিবসের মধ্যে ডক্টর সাইদ ভাইকে দেওয়া হয়েছে, ধন্যবাদ জানাই। আমি মনে করি যে উনি একটা করিতকর্মা লোক, হয়তো করবেন, কিন্তু আমরা বাস্তবে দেখতে চাই যাতে এই কর্মদিবসের মধ্যে করে তারা যাতে এই আহতরা আর কোনো কোশ্চেন না তোলে এবং তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে যেন কোশ্চেন না হয়। এটা কিন্তু আমাদের সবারই দায়। সবাই তো ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।